হাজবেন্ডকে একটা ঘুষি মারলো এবং আমার হাজবেন্ড রক্তাক্ত হয়ে পড়লো। আমি জাস্ট দৌড়ে যাচ্ছিলাম দুজনকে সরাতে, যে একে অপরের থেকে সরে যা, আর যেন কিছু না বাঁধে। সে আমাকে এত অশ্রাব্দ ভাষায় গালিগালাজ করলো যা মানে ক্যামেরার সামনে বলা সম্ভব নয়। শুধু তাই নয়, যখন আমি তাকে বলছি আরে ক্যা কর রে ভাইয়া ক্যা কর রে, সে আবার আমার হাজবেন্ডকে দুটো ঘুষি মেরে এবং আমাকে সরিয়ে আমার হাজবেন্ডকে মারবে বলে আমার পায়ে একটা লাথি মারলো। মানে লাথি মানে তখন মানে সে নিজের জ্ঞানে সজ্ঞানে নেই। একটা মেয়ে মানুষকে কখনো একটা পুরুষ মানুষ এভাবে লাথি মারতে পারে না। এবং আমার ছোট 11 বছরের ছেলে নারায়ণাতে পড়ে, সে যখন আমার বাচ্চাকে মানে আমাকে সরাতে যাচ্ছে যে মা তুমি সরে এসো, তাকেও কানের ভেতরে একটা চাপটা দেয়। মানে আপনারা ভাবতে পারছেন যে কি সাংঘাতিক ঘটনা। আজকে আবারও আমরা উপস্থিত হয়েছি একজন বাঙালি পরিবারের পাশে দাঁড়াতে। শুনতে লজ্জা লাগলেও, শুনতে খারাপ লাগলেও আইন নয়, আমাদের দাঁড়াতে হয়েছে, এসে বাঙালিকে দাঁড়াতে হয়েছে, বাংলা পক্ষকে দাঁড়াতে হয়েছে। রাজারহাট নিউ টাউন বিধানসভার একদম কেন্দ্রস্থল নারায়ণপুরের সিদ্ধা টাউন আবাসনে। আবারও বলে দিই, বাংলার মাটিতে, বাংলার আবাসনে, বাংলার রাজধানীতে বাঙালিকে রক্তাক্ত হতে হয়েছে বহিরাগত ভিন রাজ্যের ফ্ল্যাটের দখলদারদের জন্য, যারা এই বাংলায় এসে বাংলার ফ্ল্যাট কিনে বা বাংলার ফ্ল্যাটে এসে বসে বাংলার ফ্ল্যাটে ভাড়া থেকে তারা বাঙালিকে এসে মেরে মুখ ফাটিয়ে দিচ্ছে। সেখানে তারা ক্ষান্ত হচ্ছে না। বাঙালি যে ফ্ল্যাট মালিক, তাকে যখন মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে, তার স্ত্রী বা তার মিসেস সেই ভদ্রলোককে যখন সামলাচ্ছেন, তার রক্তাক্ত হাজবেন্ডকে যখন সামলাচ্ছেন, তখন সেই মহিলাকে, সেই দিদিকে, সেই বাঙালি নারীকেও অশ্লীল ভাষায় কথা বলা হচ্ছে। এখানেও শেষ নয়, তার ছেলেকে, তাদের ছেলেকেও আক্রমণ করা হচ্ছে, ছেলের বয়সে লাঠি মারা হয়েছে। আমরা এই সিদ্ধা টাউনে উপস্থিত হয়েছি এক দাদার অভিযোগ নিয়ে। দাদার নামটা? শান্তনু কুণ্ডু। শান্তনু কুণ্ডুদা। দিদির নামটা? বর্ষা কুণ্ডু। বর্ষা কুণ্ডু। শান্তনুদা এবং বর্ষাদি, এনারা লোকাল থানায় যায়, তারপর তারা লয়ারের কাছেও যায়। ঠিক আছে, আজ 22 তারিখ বললেন, 22শে জুন। আজকে হচ্ছে 2 জুলাই, মানে 10 দিন পার। যে ক্রিমিনাল, সে এখনো কিন্তু ঘুরে বেড়াচ্ছে খোলা, তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। এবং আজকে উল্টো রথ, তাই তো? উল্টো রথে সে নিচে রথ টানছে, আবাসনের নিচে সে রথ টানছে। ভাবুন, সে আজকে এত বড় সাধু হয়ে গেছে, সে রথ টানছে। আমরা ঘটনাটা একটুখানি ছোট করে শুনে নেবো দাদার থেকে। দাদা একটু যদি বলে কি হয়েছিল। ফ্রেন্ডলি ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছিল, সেখানে একটা ডিসিশনকে কেন্দ্র করে, সামান্য ডিসিশনকে কেন্দ্র করে আমি অর্গানাইজারকে জিজ্ঞেস করেছিলাম যে একটা দাগের মধ্যে ফিল্ডার বেশি থাকলে নো হবে কি হবে না। হঠাৎ করে বিপক্ষ টিমের ক্যাপ্টেন এসে আমাকে ধাক্কা মারে। কি নাম ক্যাপ্টেনের? ক্যাপ্টেনের নাম বিভূতি যাদব। বিভূতি যাদব। আচ্ছা। সে 3টে ঘুষি মারে, আমার মেরে নাক ফাটিয়ে দেয়, আমার ওয়াইফকে লাথি মারে, বাচ্চার ওপর অত্যাচার হয়। এই সব মিলিয়ে দিন 10 ধরে অত্যন্ত মানসিক পীড়ার মধ্যে রয়েছি। অফিস যেতে পারছি না। আমার ছেলে 7 দিন ধরে স্কুল যায়নি, আগামীকাল থেকে পরীক্ষা শুরু। বাড়ির বাইরে অলমোস্ট বাড়ি রাখতে পারছি না আমরা। থানার কাছে গেছি, দুটো এফআইআর করেছি, আমাদের নামে উল্টো এফআইআর করেছে, আমরা যেখানে কিছু করিনি। মার খেয়েছি আমি, রক্ত ঝরেছে আমার, পুলিশ এসছে, রক্তে মাখা রুমাল নিয়ে গেছে, চারিদিকে ব্লাড ছড়িয়ে পড়েছিল, তার ক্যামেরা করে নিয়ে গেছে। থানার আইওকে ফোন করে জিজ্ঞেস করলে একটাই কথা বলে, আমরা দেখছি, আমরা দেখছি। আমি উপায় না দেখে সাথে কাউকে পাচ্ছি না, এবং আমার যে সোসাইটিতে থাকি সেই সোসাইটির
কেউ আমাকে হেল্প করেনি, সাহায্য করেনি। যেহেতু ফেসবুকে আমি বাংলা পক্ষকে গর্গদাকে দেখেছি দীর্ঘদিন ধরে, তাই আমি বাংলা পক্ষের কাছে আবেদন রাখছি যে আমার বিষয়টাকে গম্ভীরভাবে আপনারা দেখুন, যেন অভিযোগের শাস্তি, মানে যে অভিযোগ আমাকে মেরেছে যে, তার যেন শাস্তি হয়। আমার এইটাই শুধু আপনাদের কাছে কামনা। এই যে ব্যান্ডেজ করেছেন ওই ঘটনার পরে, ব্যান্ডেজ করা আপনারা দেখতে পাচ্ছেন, ব্যান্ডেজ করার আগের অবস্থাটা দেখাচ্ছি। এই দেখুন ব্যান্ডেজ করার আগের অবস্থাটা, এই যে দেখছেন ড্রেসিং করেছে, এইটা ওনাকে মেরে করা হয়েছে। কেন জানেন? আমি ওনার কাছে পরে মানে লাইভের আগে ডিটেলসটা শুনলাম, একটি খেলার সময় একটি নো বল, সেটি নো বল কি নো বল নয় সেটা নিয়ে বচসা, এবং বচসার পরে ভেতরে আরো ছবি আছে। এটি একটি ছবি, আংটি দিয়ে মেরে, আমি যতদূর ছবি দেখে বুঝতে পারছি 1 ইঞ্চি মতো ফাঁক হয়ে গেছে। হ্যাঁ, তখন রক্তে জামা, রক্তে ভেজা গেঞ্জি পরে, সেই গেঞ্জি এখানে রয়েছে। কত ছবিগুলো দেখতে থাকুন আপনারা, এগুলো ঘটেছে। তার সঙ্গে এই অবস্থা হয়েছিল যখন তিনি হসপিটালে ছিলেন। তিনি যখন হসপিটালে ছিলেন এই অবস্থায় ছিলেন, এই যে অবস্থা, নাকের নাকি হাড় ভেঙে দিয়েছিল ওনার, এবং এই রক্তে মাখা টি শার্ট। এবং একটা কথা বলি, লোকাল কোন থানায় আপনার অভিযোগ জানিয়েছিলেন? নারায়ণপুর থানা। নারায়ণপুর থানা থেকে আপনারা তো এফআইআর করেছিলেন, সেই লোকটির নাম করে কমপ্লেন করেছিলেন। এখনো পর্যন্ত নারায়ণপুর থানা ওই লোকটিকে তুলে নিয়ে আসেনি, ঠিক আছে? এটা কিন্তু মেরে রক্তাক্ত মানে গুন্ডামো, নারায়ণপুর থানা তুলে নিয়ে আসেনি। উল্টে সেই লোকের একজন রিপ্রেজেন্টেটিভ, তিনি আমাদের দিদিকে টাকার অফার করে গেছেন যে ব্যাক এন্ডে বা আউট অফ দা থানা যেন অ্যাডজাস্ট করে নেওয়া হয়। এত তাদের সাহস। এবার দিদির কাছে আসছি, দিদির সঙ্গে আরো ভয়ানক ঘটনা ঘটেছে, সেই লোকটি ঘটিয়েছে, শুনুন দিদির থেকে। আসলে দেখুন, ছেলে ছেলে খেলা হচ্ছিল, তো সুতরাং ছেলেরাই সবকিছু করছে, আমরা একটু দূরেই দাঁড়িয়েছিলাম। কিন্তু অকস্মাৎ যখন আমার হাজবেন্ডকে একটা ঘুষি মারলো এবং আমার হাজবেন্ড রক্তাক্ত হয়ে পড়লো, আমি জাস্ট দৌড়ে যাচ্ছিলাম দুজনকে সরাতে, যে একে অপরের থেকে সরে যা, আর যেন কিছু না বাঁধে। সে আমাকে এত অশ্রাব্দ ভাষায় গালিগালাজ করলো যে মানে ক্যামেরার সামনে বলা সম্ভব নয়। শুধু তাই নয়, যখন আমি তাকে বলছি আরে ক্যা কর রে ভাইয়া, ক্যা কর রে, সে আবার আমার হাজবেন্ডকে দুটো ঘুষি মেরে এবং আমাকে সরিয়ে আমার হাজবেন্ডকে মারবে বলে আমার পায়ে একটা লাথি মারলো। মানে লাথি মানে তখন মানে সে নিজের জ্ঞানে সজ্ঞানে নেই। একটা মেয়ে মানুষকে কখনো একটা পুরুষ মানুষ এভাবে লাথি মারতে পারে না। এবং আমার ছোট 11 বছরের ছেলে নারায়ণাতে পড়ে, সে যখন আমার বাচ্চাকে মানে আমাকে সরাতে যাচ্ছে যে মা তুমি সরে এসো, তাকেও কানের ভেতরে একটা চাপটা দেয়। মানে আপনারা ভাবতে পারছেন যে কি সাংঘাতিক ঘটনা। সেদিনকে আমরা 3 জনই আহত হতে পারতাম। এই যে এটা এফআইআর এর কপি। আচ্ছা, এফআইআর করলে তো মনে হয় রিসিভ করে নি প্রথম কথা। হ্যাঁ, এইখানে করেছে। এখানে করেছে আচ্ছা, মেডিকেল স্ট্যাম্প মারাটা কোথায়? থানা থেকে জিমেল। আচ্ছা, মেলে। মেইলে। আচ্ছা, ঠিক আছে, নিশ্চয়ই ওরা অ্যাকসেপ্টেন্স দিয়েছে একটা। হ্যাঁ, সব আছে। কিন্তু জিডি এফআইআর নাম্বার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এফআইআর এর পরেও আজ এতদিন হয়ে গেছে, ওনারা কিন্তু এখনো কোনো রকম অ্যাকশন নেননি। অ্যাকশন নিলে ওই যে ক্রিমিনালিটির কথা আমরা বলছি, সেই ক্রিমিনালিটি হয়তো এতদিন গারদে থাকতো বা কোর্টে চক্কর লাগাতো, তাই তো? কিন্তু সেরকম কিছু হয়নি। যেটা আরো মারাত্মক ঘটনা ঘটেছে সেটা শুনুন। এই ফ্যামিলিটিকে এই এত বড় আবাসনে, যেখানে 1400 ফ্ল্যাট আছে, তাই তো? 1400 ফ্ল্যাটের মধ্যে ওনাদের আইসোলেটেড করে দেওয়া হয়েছে, যাতে ওনারা বাইরে কাউকে কিছু বলতে না পারেন, বাইরে কোনো কিছু খবর দিতে না পারেন। পুলিশের কাছে ওনারা কেন গেছেন, ঠিক আছে? এবং ওনার মিসেসকে মানে দিদিকে আপনি আবাসনের কোন কিসের? আমি আবাসনের যে 48 বোর্ড অফ ম্যানেজার্স
আমাদের মানে যারা এই পুরো কমপ্লেক্সকে 3 বছরের জন্য সামলাবে তার একজন বোর্ড অফ ম্যানেজার্স, এবং আমি আমার বিল্ডিং এর ব্লক রিপ্রেজেন্টেটিভ, আমি আমাদের যে ক্লাব হাউস আছে সেই ক্লাব হাউসের ক্লাব কমিটির ম্যানেজার, এবং তার উপরে হলো আমি ইলেক্টেড মেম্বার। আমাকে সেদিনকে আমার গ্রুপে এমনভাবে সবাই মিলে হেনস্থা করছে, আমার হাজবেন্ডের লেগেছে, তাতে কারোর মন নেই। তাদের ইচ্ছা হচ্ছে আমি কি করে সেই গ্রুপ থেকে বেরিয়ে যাব, এই গ্রুপ থেকে বেরিয়ে যাব, এখান থেকে চলে যাব, বা এখান থেকে কিভাবে আমাকে কাটিয়ে দেওয়া যেতে পারে। আমি সেটাও বলেছি যে হ্যাঁ কাটিয়ে দেবো, কিন্তু কাটিয়ে দেওয়ার তো একটা নির্দিষ্ট নিয়ম আছে। বলুন আমরা কি অন্যায় করেছি? আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা ক্রিকেট খেলতে গিয়েছিলাম, আমি তো নয়, এবারে খেলতে গিয়েছিল হাজবেন্ড। তো হাজবেন্ড ক্রিকেট খেলতে গিয়ে কেউ যদি আমার হাজবেন্ডকে মারে, আমরা গুরুতর অপরাধী হয়ে গেলাম। এবং রক্তাক্ত অবস্থায় বলছে বরকে বসে থাকতে নিয়ে, তোরা পুলিশে কেন গেলি, তোরা পুলিশে কেন গেলি? মানে আপনারা ভাবুন ওনারা বলতেটা চাইছেন কি, মানে এটা আমি এই কথাটার প্রেক্ষিতে এই অঞ্চলটা বিধাননগর কমিশনারেটের আন্ডারে পড়ে। বিধাননগর কমিশনারেটকে আমি অ্যাড্রেস করতে চাই যে এইখানে বাংলার বুকে কারা এত বড় হনু হয়ে গেল, কাদের পদোন্নতায় এই হনুগিরি চলছে, যে হনুমানেরা এই বাংলায় বসে মানুষকে মারলে সেই কমপ্লেন পুলিশকে করা যাবে না। তারা বলছে সরাসরি যে আপনারা পুলিশের কাছে কেন গেছেন, মানে পুলিশ কার? এইটা বিধাননগর কমিশনারেটকেও দেওয়া আছে। বুঝতে পারছেন, মানে পুলিশের কাছে যাওয়া যাবে না, এরা ফরমান জারি করছে। এবং ওনাকে যিনি একজন এই এত বড় আবাসনের, এটা একটা বিশাল বড় আবাসন, একটু মনে করিয়ে দিয়ে এই আবাসনটাই হচ্ছে সেই আবাসন যার উল্টো দিকে ড্রিম প্লাজা বলে আরেকটি আবাসন, যেখানে বাঙালিদের মাছ খাওয়া আটকে দিয়েছিল নবমীর রাতে 2023 সালে। আমরা সেদিন সেখানেও প্রতিবাদ জানিয়েছিলাম। এবং বাংলা জুড়ে এই সমস্ত আবাসনে বাঙালিদেরকে কোণঠাসা করা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কারা করছে? এরকম কিছু বিভূতি যাদব, এবং তার সামনেদার কি নাম আপনি একটু আগে বলছিলেন? সবই ওনার যারা লোকজন এসেছিলেন তারা। তারা নন না আপনার ছেলেকে যে কি নামটা বলছেন? ওনার ছেলেকে ও পর্যন্ত ওনার ছেলেকে না না আমি ছেলেকে বলছি, ওনার ছেলে সোহম কুন্ডু, বয়স কত? 11 বছর। 11 বছর। ওনার ছেলে বাইরে গেছিলেন মানে আবাসনে খেলাধুলা করতে। ওনার ছেলেকে তার বয়সী ছেলেদের শিখিয়ে দেওয়া হয়েছে ওনার ছেলেকে পর্যন্ত কোণঠাসা করতে। শুনুন কি বলেছে। প্রথম দুদিন, এটা আজকে দ্বিতীয় ঘটনা। প্রথম দিন বলা হচ্ছে আরে তোর বাবার তো পেপারে নাম বেরিয়েছে, তোর বাবার মেয়ের নাক মুখ ফাটিয়ে দিয়েছে। এটা শুনেও দৌড়ে পালিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করে মামা এরকম করে বলছো আমি কি করে খেলতে যাবো। আর আজকের ঘটনা বলছে তোর বাবাকে তো ক্রিকেটের গ্রুপ থেকেই বার করে দেওয়া হয়েছে, তোর বাবা আর কোনোদিন ক্রিকেট খেলতে পারবে না। যে বলেছে সেই বাচ্চাটির নাম দেবাংশ সারাফ। দেবাংশ সারাফ। মানে বুঝতে পারছেন, এরা নিজেরা যেমন, এদের যে বাচ্চা তাদেরকে এরা সেইভাবে ট্রেন করে, সেইভাবে মেশিন দিয়ে একবারে তৈরি করে যে তোমরাও ইন ফিউচারে এটাই করবে। এবার আমরা একটা কথা বলছি, আমরা বাংলা পক্ষ, আমরা কিন্তু আইনকে বাইপাস করে কোনো কাজ করি না। আমরা আইনের মাধ্যম দিয়েই এই অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আমরা আজ যাচ্ছি নারায়ণপুর থানায়, ঠিক আছে? আমরা কিন্তু সেই চূড়ান্ত দিন অবধি থাকবো যতক্ষণ না নারায়ণপুর থানা থেকে অ্যাকশন নেওয়া হবে। আমরা ওনাদের পাশে শেষ অবধি থাকবো। আমি জানি না, আমি তো আজকে রাত্রে ঘুমাতে পারবো না। আর আমরা তো যাচ্ছি এখন থানায়। আমরা কিন্তু শেষ দেখে ছাড়বো এবং দেখবো যে এরা কত বড় গুন্ডা হয়েছে এবং এদের ভবিষ্যৎ প্রজন্ম কত বড় গুন্ডা, সেটা আমরা দেখবো। এবং আমরা বাংলা পক্ষ আইন সংবিধান মেনে কাজ করি। আমরা আইনি এবং সংবিধানী পথেই থাকবো এবং এই পরিবারটির সঙ্গে শেষ পর্যন্ত থাকবো। আমরা আপনাদের সবাইকে অনুরোধ করব, বাংলার জন্য, বাঙালির জন্য এবং আগামী ভবিষ্যতে আপনার আমার সবার জন্য এদের পাশে এসে দাঁড়ান এবং আমাদের সঙ্গে পাতে পা মেলান। এবং যতক্ষণ না এর আইনি সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ এই পরিবারটির সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এখানের যারা বাঙালি এবং অন্যান্য লোকজন রয়েছেন তারা তাদের মেরুদণ্ডহীন, তারা কেউ ওনার সঙ্গে আসছেন না। কালকে যারা এখানে এসে ওনাদের বাড়িতে খেয়ে যেতেন, রান্না করতেন, ভালো মন্দ বলতেন যে তোমাদের সুখে দুঃখের সঙ্গে থাকবো, আজকে কেউ নেই। তো বাঙালির এই দুর্দিন খুবই দুর্দিনের, খুব বিপদের। তো সেই জন্য ওই বিপদের দিনে বাংলা পক্ষ ওনাদের সঙ্গে থাকবে। আপনারা আমাদের সঙ্গে আসুন, দেখবো যে যাদব কি করে এখান থেকে ছাড়া পায়, এখানে চাকরি করে, এখানে যাতায়াত করে। যদি এই পরিবারটি করতে না পারে তাহলে ওরাও করতে পারবে না। এবং দেখা যাক আমরা কি করতে পারি। একটু বলে দিই, এই যাদব আবার আইটি ইঞ্জিনিয়ার, তিনি আবার এইখানে কলকাতায় কোনো একটি আইটি সেক্টরে চাকরি করেন, ঠিক আছে? আমি জানি না কোন আইটি সেক্টর এরকম ক্রিমিনালদের চাকরি দেয়, আমরা দরকার হলে সেই অবধিও যাব।
যাতে এরকম ক্রিমিনালদের চাকরি দেওয়ার আগে একটা স্ক্যান করে নেওয়া হয়। এবং আমরা পুলিশের কাছে বাংলার যে পুলিশের কাছে কয়েকদিন আগে বিধাননগর কমিশনার থেকে মনে একটি নোটিফিকেশন বেরিয়েছিল, আমরা বাংলা পুলিশের কাছে হাত জোড় করছি যে আপনারা এই যে অঞ্চলগুলোতে যারা নতুন ফ্ল্যাট কিনছে, যারা নতুন ভাড়া নিচ্ছে, তাদের ব্যাপারে একটু খোঁজ খবর নিন, তাদের পাস্ট রেকর্ড চেক করুন, তাদেরকে থানায় ডাকান। বাংলাটাকে তারা দিনের পর দিন এই বাংলাটাকে, এই সুন্দর বাংলাকে কিন্তু দিনের পর দিন অপরাধের একটা আঁতুড়ঘর বানিয়ে ফেলছে। এবং সে অপরাধ আমরা প্রথমে মনে করতাম যে আবাসন খুব সেফ জায়গা, সেখানে বাইরে সিকিউরিটি। আমরা যখন এই আবাসনে এলাম, আপনারা ভাবতে পারছেন না, নাম লেখা হলো, কতজন আসছি সবার নাম লেখা হলো, গাড়ির নাম্বার লেখা হলো, কতটা ভালোবাসি আমরা দেখান, আমরা দেখাচ্ছি, নাম লেখা হলো, অথচ সেই আবাসনের ভেতরে এরকম আনসেফ কাজ। দেখান কতটা ক্রিকেট ভালোবাসি আমরা, আমাদের সিদ্ধা টাউনে কত প্রাইজ ঘরে। এটাও একটা কারণ, এটা একটা মোহাম্মদ মানে ভয়ঙ্কর ঈর্ষা ওদের যে এই পরিবারটি খেলাধুলার জন্য ভালো এবং খেলাধুলায় ওনারা প্রাইজ পান, এদের হারিয়েছে, এই যে লোকটি মেরেছে সে দুবার হেরেছে, সেইটা রাগ, এবং সেই রাগ সে ফিজিক্যালি কিন্তু তাকে চ্যালেঞ্জ করছেন। এবার অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে, আজকে আবাসনের ভেতর ঢুকে মারছে, কাল ফ্ল্যাটের ভেতর ঢুকে মারবে, পরশুদিন বাড়ির ভেতর ঢুকে মারবে। বাঙালি থাকবে কোথায়? বাঙালি কি এবার বঙ্গোপসাগরে চলে যাবে? এক তো অন্য রাজ্যে বাঙালি গেলে সেখানে বাঙালি শ্রমিকদের বাংলাদেশি বলায়, আরো আছে ওনাকে নাকি ইয়ার্কি করে বাংলাদেশি বলায়, ভাবতে পারছেন? হোয়াটসঅ্যাপে মনে আপনি বলছিলেন ওনাকে নাকি বাংলাদেশি বলে ইয়ার্কি মারা হয়, উনি বাঙালি, ওনাকে বাংলাদেশি বলে ইয়ার্কি মারা হয়। উনি সিদ্ধায়, নিউ টাউন সিদ্ধায় উনি ভাড়া থাকে, এই ফ্ল্যাটের ওনার। এবং আমাদের দিদি একটি কথা বলছিলেন যে এই আবাসনের সেক্রেটারি, প্রেসিডেন্ট কেউ ওনাদের পাশে দাঁড়ায়নি, নট এ সিঙ্গেল পার্সন। ভেঙে পড়ে কাঁদছে, বলুন ব্যাপারটা। যেটা বলতে গিয়ে উনি বারবার আমাদের বলতে চাইছিলেন না, উনি কাঁদছেন। বহিরাগত অবাঙালি, এখানে উনি একজন মহিলা হয়ে সবার সামনে বলতে পারছে না। আমাকে যেভাবে বলল, আমার রীতিমতন আমার গা শিউরে উঠছে। একটা মহিলা, এত লোকের মাঝখানে একটা মহিলার ওপর যেভাবে এই অবাঙালি মারলো, এটা এই বহিরাগত এসে বাংলার বুকে একটা মহিলার উপরে এই সবার সামনে এরকম ভাবে একটা অত্যাচার হলো, উনি সেটা বলতে পারছে না প্রকাশ, এবং প্রচন্ড বাজে ভাষায় গালিগালাজ ওনাকে যে করেছে, সেটা আমাকে যখন বললো আমি রীতিমতন মানে হতবাক, যে মানে এরকম ভাবে একটা মহিলার উপর করতে পারে। তো একটা মহিলার উপরে যারা প্রকাশ্যে যখন এরকম অত্যাচার করছে, কালকে এর থেকে আরো অনেক বড় কিছু করতে পারে। তো বাংলার সমস্ত বাঙালিদের অনুরোধ করা হচ্ছে, কোথাও যখন এরকম ভাবে একটা মহিলার উপর অত্যাচার হবে, অন্তত সমস্ত মহিলা বাহিনী যেন এসে সেই মহিলার প্রতি পাশে এসে যেন দাঁড়ায়। এটাই সবসময় অনুরোধ করবো, যাতে এরা আর ভবিষ্যতে একটা মহিলার উপর অত্যাচার করতে যেন সাহস না পায়। আমরা যদি রুখে দাঁড়াই এইভাবে একটা মহিলার প্রতি অত্যাচারটা, এটা কখনো মেনে নেওয়া যায় না, যেভাবে এটা বহিরাগতরা এসে করছে। মানে আমি রীতিমতন মানে ওনার মুখে শোনার পরে মানে আমি শিউরে উঠছি যে কোথায় আমাদের বাংলা পৌঁছাচ্ছে, কোথায়। আজ আপনারা যখন দেখছেন হয়ে যাচ্ছে, তারপরে আপনারা প্রতিবাদ করতে বেরোচ্ছেন। আমি অনুরোধ এটাই করব, আপনারা তার আগে রুখে দাঁড়ান সমস্ত মহিলা। তার আগে যে একটা কিছু হয়ে যাওয়ার পরে ক্যান্ডেল মোমবাতি নিয়ে আমরা রাস্তায় না দাঁড়িয়ে যাতে সেই জায়গাটা না হয়, সেটাতে আপনারা দাঁড়ান, সব সময় পাশে দাঁড়ান, একটা মহিলার পাশে দাঁড়ান যে একটা বহিরাগত এইভাবে অত্যাচার করছে। তো এই জায়গাটা তাহলেই আমাদের বাংলা সেফ থাকবে, এটাই আমি বলতে চাইছি। আমরা যাচ্ছি থানায়, ওনাদেরকে নিয়ে যাব। আমরা জানি ওনাদেরকে একা এন্টারটেইন করছে না থানায়, ঠিক আছে, হতে পারে কোনো বাধ্যবাধকতা আছে, ঠিক আছে, আমরা দেখি কি বাধ্যবাধকতা আছে। না হলে আমাদের সংগঠনের, আমাদের জেলার সম্পাদক পিন্টু রায় আছে, তার উপরে গর্গদায় আছে, আমরা আছি, রাজারহাট নিউটাউন বিধানসভা আছে, আমরা কিন্তু শেষ অবধি ওনাদের পাশে থাকবো। জয় বাংলা। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।